বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলছেন মান্না। বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই বলছেন জিএম কাদের। এদিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আজম খান। সরকারের কাছে ডক্টর ইউনূসরা নন, বেনজিররা সম্মানিত বলছেন রিজভী। জানাবো বাজেট নিয়ে যা বলেছেন রাজনীতিবিদরা, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ইস্যুতে অবস্থান পাল্টাবে ভারত, কোন পথে দ্বিপক্ষীয় সম্পর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলছেন মান্না। বাজেটে জনগণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেনজির আজিজ, এস আলমদের মতো সরকারের অলিগার্কদের লুটপাট দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এই বাজেটে দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। মান্না বলেন, নিয়মিত করদাতাদের যেখানে 30% পর্যন্ত কর দিতে হবে, সেখানে মাত্র 15% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সামান্য কর পরিশোধের বিনিময়ে অবৈধ সম্পদ, বাড়ি, ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা, সেখানে মেগা প্রকল্পে বড় অঙ্কের খরচের পরিকল্পনা করা হচ্ছে, যার বড় অংশই চলে যাবে সরকারের মদতপুষ্ট লুটেরাদের পকেটে, আর বোঝা বাড়বে জনগণের। তিনি আরও বলেন, যেখানে দেশের ব্যাংকগুলো ভয়াবহ তারল্য সংকটে ভুগছে, সেখানে সরকার এই ব্যাংকগুলো থেকে নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবছে। দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে, যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ। বাজেটে 1,28,000 কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্য। মূল্যস্ফীতি কমানোর কোনো পরিকল্পনা নেই, বরং এই বাজেটে বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই বলছেন জিএম কাদের। সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এটা জনবান্ধব বাজেট হতেই পারে না, কারণ বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই। বাজেটের পর দেশে একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে। জিএম কাদের বলেন, গতানুগতিক বাজেট এটা, বিশেষ কিছু নেই। বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে। ঘাটতি থাকবে অনেক টাকা, আয়ের চেয়ে ব্যয় হবে বেশি, দেশি বিদেশি ঋণ বাড়বে, ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার। তিনি বলেন, বাজেটে বিপুল অঙ্ক ঋণ নির্ভর, করের বোঝা বাড়বে জনগণের উপর, মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটা মনে করি না। বিরোধী দলীয় এই নেতা বলেন, সরকার বিদ্যুৎ খাতকে বলেন অর্জনের, আমরা বলি লজ্জার খাত এটা। ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে ডলার চলে যাচ্ছে বাইরে, জ্বালানির নিরাপত্তা নেই। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আজম খান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিএনপির মিডিয়া সেল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সাক্ষাৎকালে আইনগত নানা বিষয়াদির পাশাপাশি রাজনৈতিক বিষয়েও তারা আলোচনা করেছেন। সরকারের কাছে ডক্টর ইউনূসরা নন, বেনজিররা সম্মানিত বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে। এদেশে গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূসকে আধা লোহার খাঁচায় নেওয়া হয়। এখানে ডক্টর ইউনূসরা সম্মানিত নন, এখানে সম্মানিত বেনজির ও আজিজদের মতো লোকেরা। ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করছে এই সরকার। ছাত্রলীগ যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগ সরকার কোটা পুনর্বহাল করেছে জানিয়ে রিজভী বলেন, কোটা বাতিলের জন্য দেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল। তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল। এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হলো। বাজেট নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে 2024-25 অর্থ বছরে পেশ করা হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতাদের দাবি, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। বিএনপির নেতারা বলছেন, বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে, বাস্তবসম্মত হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে এই বাজেট গ্রহণ করা হয়েছে। কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন হয়নি, বাস্তবসম্মত হয়েছে এই বাজেট। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটের নতুন পরিকল্পনা। প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে। এই বাজেট লুট করার জন্য। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি, ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে। শুধু তাই নয়, বাজেটের সঙ্গে সবকিছুর দাম আরও বাড়বে। পুরো বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট। এখানে জনগণের জন্য কিছু নেই, নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাজেট ভালো হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভালো বাজেট। ব্যবসায়ীরা এতে কী প্রতিক্রিয়া দেয় তা দেখব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নতুন বাজেট প্রক্রিয়া হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই বাজেট সরকার কর্তৃত্ব জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয় বিদারক প্রতারণা। আওয়ামী লীগ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। কাজেই দেশের মানুষের ভাগ্য নির্ধারণে এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, যেসব উন্নয়ন এর আগে হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে কোথায় যেতে চাই আমরা তা ভেবেই বাজেট তৈরি হয়েছে। যারা প্রেসক্রিপশন নিয়ে বাজেট দিত তারাই বিদেশি প্রেসক্রিপশনে বাজেট হয়েছে বলে সমালোচনা করছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, IMF এর শর্ত পূরণ করেই সরকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমি খুব একটা আশাবাদী হইনি এই বাজেট দেখে। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে জনজীবনে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কি আছে আমি জানি না, কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, অনেক কিছুর উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে, ফলে সাধারণ মানুষের জন্য এই বাজেট বেশ উপকারী হবে। সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, মুদ্রাস্ফীতি এই বাজেটে বাড়বে, এটার কোনো নিশ্চয়তা বা আশঙ্কা নেই। মানুষের উপর চাপ পড়বে, এটা স্বাভাবিক। তবে পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে সংকট কমবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বৃহস্পতিবার বিকেল 3টায় 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেট সবচেয়ে বড় আকারের বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। 2023-24 অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে 4.6%। এটি দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 25,41,000 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় 41,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরে ছিল 2,63,000 কোটি টাকা। নতুন বাজেটের সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটে 2,83,785 কোটি টাকা। উল্লেখ্য, চলতি 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা। পরে এটি সংশোধন করে 7,14,418 কোটি টাকা করা হয়। বাংলাদেশ ইস্যুতে অবস্থান পাল্টাবে ভারত, কোন পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের ওপর ভর করেই টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন NDA জোট। অন্যদিকে এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাদের কিনারা থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। সব ধরনের বুথ ফেরত জরিপ ও মোদি ম্যাজিক মিথ্যা প্রমাণ করে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 232টি আসন। আর তাই যে কোনো মূল্যে NDA জোট শরিকদের মধ্যে থেকে কাউকে নিজেদের ডেরায় এনে সরকার গঠনের চেষ্টায় বুঁদ হয়ে আছে তারাও। তবে শেষ পর্যন্ত যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্কে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মত বিশ্লেষকদের। গত এক দশকে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বাংলাদেশের আওয়ামী সরকারের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে খুব ভালোভাবেই। তবে অমীমাংসিত কোনো বিষয় যে নেই এমনটাও নয়। বিশেষ করে গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দুই দেশের সম্পর্কে অনেকদিন ধরেই কিছুটা টানাপোড়েন চলছে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও আওয়ামী লীগের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে।
এক্ষেত্রে তারাও যদি সরকারে আসে, বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই বলেও মত সংশ্লিষ্টদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আর তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন তারা। গেল কয়েক দশকের ইতিহাস বলে যারাই ক্ষমতায় আসবে তারাই চাইবে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে। তবে এই মুহূর্তে ভারত নিয়ে বাংলাদেশের একটি চাওয়া, আর তা হলো একটি স্থিতিশীল সরকার। কেননা দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতের জোট সরকারগুলোর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। এক্ষেত্রে জোটের উপর ভর করে বিজেপি ক্ষমতা এলেও শরিকদের সঙ্গে মানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদী কতদিন তার সরকার টিকিয়ে রাখতে পারবেন সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।